আরে বাবা, গাঁজা কি আজকে নাকি? সম্রাট আকবর গাঁজা খাইতেন। ফ্যামিলি কার্ড আপনি 50 লক্ষ লোকরে যদি 2000 টাকা করে দেন, আপনি বলেন তো কত টাকা যাবে মাসে? কোথায় টাকা পাবেন? বর্তমান সরকারকে আমরা যেটা বলবো, অ্যাক্টিং ইজ গুড বাট ওভার অ্যাক্টিং ইজ ডেঞ্জারাস। পোলাপান গত 17 মাসে ভাইস চ্যান্সেলরের কান মলে দিয়েছে। যে ছেলেরা রাত দিন ঘর থেকে বের হয়ে গাঁজা খাওয়া থেকে শুরু করে সব কিছু করেছে। একটা দোকানে গিয়ে যে ছেলে নবম দশম শ্রেণীতে পড়ে মপ করে কোটি টাকার মালিক হয়ে গেছে, মার্সিডিজ গাড়ি কিনে ফেলেছে, এখন হঠাৎ করে এসে যদি আপনি 24 ঘন্টার মধ্যে তাকে আবার বলুন তুমি ক্লাসে ফিরে যাও, এটা হবে না। তো এখন সবাই বলার চেষ্টা করছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই অল্প কয়দিনে তার যে কর্মকাণ্ড সব কিছু বাদশাহ হারুন আর রশিদের মতো। তিনি যে স্টাইলে ঘড়ি পরেন, যে স্টাইলে শার্ট পরেন, এটা জ্যাক উইদেদার মতো। তিনি যেভাবে কম কথা বলছেন, যেভাবে প্রোটোকল ছাড়া চলছেন, এটা হযরত উমরের মতো। তিনি যেভাবে জনকল্যাণ করার চেষ্টা করছেন, নানাভাবে পজিটিভ কথাবার্তা হচ্ছে। এবং সেই দিক থেকে বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা জিয়াউর রহমান সাহেবের জামানায় ঘটে না, যে প্রধানমন্ত্রীর প্রোটোকলের সামনে, মানে যেখানে প্রধানমন্ত্রীর প্রোটোকলটা এত নিষ্ঠুর। একটা ছোট্ট উদাহরণ দেই। এই যেদিন মন্ত্রিপরিষদের শপথ হলো, তো মন্ত্রিপরিষদের শপথের দিন খুব একটা বাজে ঘটনা ঘটেছে। বিএনপির শীর্ষ নেতা, মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত সম্মানিত গয়েশ্বর বাবু, তিনি সেখানে আমন্ত্রিত হয়ে গেছেন। তো একটা চেয়ারে তিনি বসছেন। তো একটা চেয়ারে বসছেন, সেই চেয়ারটা একটু পরে এসে প্রোটোকলের লোকজন বলল যে এই চেয়ারে মন্ত্রীরা বসবেন, আপনি এখান থেকে উঠে পিছনে চলে যান। তখন ইতিমধ্যে পিছনে কোনো চেয়ার ছিল না, বিকজ সব পূর্ণ হয়ে গেছে। তো ইশরাক থেকে অন্যান্য যারা তরুণ মন্ত্রী ছিলেন তারা সবাই বললেন যে থাক, উনি ওখানেই বসুক, আমরা দরকার হলে যেখানে আছি সেখানে থেকে আমাদের সামনে বসার দরকার নাই, উনি ওখানে থাকুক। তো প্রোটোকলের যারা লোকজন তারা বললেন যে আপনারা যদি সিন ক্রিয়েট করেন তাহলে আমি এসএসএফ ডাকবো এবং এসএসএফ ডেকে ওখানে বের করে দেব। এই অবস্থাতে গয়েশ্বর বাবুর মতো মানুষ অবদমিত মস্তকে মাথা নুইয়ে সেখান থেকে বের হয়ে আসতে হলো। এর কারণ হলো পিছনে কোনো সিট খালি ছিল না, তার দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করতে হতো। তো এটা আমি বললাম যে ঠিক সেম ঘটনা আমি দেখেছি ওই 2009 সনে যখন শেখ হাসিনার মন্ত্রী পরিষদ হলো, সেখানেও সুরেন্দ্র সেনগুপ্ত, শেখ সেলিমের মতো মানুষ এইভাবে কিন্তু প্রোটোকল দ্বারা অপমানিত হয়েছিলেন। তো এই প্রোটোকল এত খারাপ, এসএসএফের এই প্রোটোকল এত খারাপ যে যেখানে ওদের গুলি করে দেওয়ার ক্ষমতা আছে। তো সেই প্রোটোকল তো নিরাপত্তার স্বার্থে এটাকে আমি কথা বলি, সেই প্রোটোকল ভেদ করে একজন মানে অসহায় পিতা তার সন্তানের মানে সিকিউরিটির জন্য সেই প্রোটোকল ভেদ করে প্রধানমন্ত্রীকে রাস্তায় থামিয়ে দিয়েছেন। আর প্রধানমন্ত্রী এটা মানে নেমে গাড়ি থেকে নেমে তার কথা শুনছেন, পেশেন্ট হিয়ারিং, এটা লোকজন বিশ্বাস করছে না। মানে যারা জানে, আর যারা জানে না তারা বলছে আহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত নাজিল হোক, এমন প্রধানমন্ত্রী দরকার। যারা জানে না, আর যারা জানে তারা বলতেছে এখানে ডাল মেকুস কালা হায়, এই কথাগুলো বলা হচ্ছে। 2 নম্বর হলো যে উনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার তিনি তো তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন, ডুইট, এই জিনিসগুলো আছেন। বা বড় জোর আইজিকে বলতে পারেন, আইজি মেট্রোপলিটন কমিশনার করবেন। কিন্তু যখন একজন প্রধানমন্ত্রী সরাসরি একজন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে সরাসরি টেলিফোন করেন এবং সেই এসপি মাত্র 15 মিনিটের মধ্যে, উইদিন 15 মিনিটের মধ্যে এরকম একটা অসাধ্য সাধন করে বলেন, এটা অনেকটা সিনেম্যাটিক হয়ে যায়। সিনেমাতে মানে জাস্ট রবিনহুড বা ধরেন সেই 007 যে সিরিজের যে সেই ব্রিটিশ বিখ্যাত গোয়েন্দা যে আছে, আমার নাম মনে আসতেছে না, কি ব্রিটিশ গোয়েন্দা সিনেমা যেটা, এরকম আর কি সিনেমাটিক এরকম হতে পারে। বাংলাদেশের দস্যু বনহুর বা আপনার মাসুদ রানা, এই সিরিজের যেভাবে নায়কের সফলতা দেখানো হয়, তো ওইরকমভাবে ডিসি মাসুদের সফলতাকে দুই পক্ষ নিয়ে কথাবার্তা বলছে। আমরা যারা মিডল ক্লাস মানুষ আছি, আমাদের কাজই হলো এই আপনাদের টকশোতে এসে নিজে যা মনে করি বুঝি ঠুঝি এই কথাবার্তাগুলো বলা। এছাড়া তো আসলে আমাদের আসলে আমি জানি না, আমার তো নাই, মাহবুব কামাল সাহেবের ভুলেও মন্ত্রী হওয়ার এমপি হওয়ার ইচ্ছা হয় কি না আমি বলতে পারি না। আমাদের ওই স্বাদ আহ্লাদ নাই। আমাদের এই যে একটু কথাবার্তা বলতেছি, একটু কলম দিয়ে লিখতেছি,
এতেই আমাদের শান্তি। এখন এ যদি কেউ এসে মুখ চেষ্টা সেলাই করে দেয়, কেউ যদি এসে বলে যে জিব্বাটা কেটে দেবো হাল্লা রাজার মতো, তারপর কেউ যদি বলে তোর আঙ্গুল দিয়ে, যে আঙ্গুল দিয়ে লেখো সেই আঙ্গুল থ্যাতলাই দেবো, কেটে দেবো, আমাদের ভয় শুধু অতটুকু। এর বাইরে কিন্তু আমাদের অন্য কোনো ভয় নেই। আমরা নিজেরটা উপার্জন করি, নিজেরটা খাই, সরকারকে ট্যাক্স দিই, এই দেশে স্বাধীন দেশে সভ্য মানুষের বসবাস করি। তো আমাদের মতো যারা মানুষজন আছেন তাদের চিন্তা মানে তারা যে কথা বলতে চাই অভিজ্ঞতা থেকে, আমাদের অভিজ্ঞতা তার সাথে সাথে আমরা যেটা পড়াশোনা করেছি। ধরেন আমি যদি 5000 বছর আগের একটা বই পড়ে থাকি মহাভারত, তাহলে আমি কিন্তু ওই মহাভারতের জ্ঞানটাও কিন্তু আমি এখন পর্যন্ত সেই দুর্যোধনের কাহিনী বা সেই অর্জুনের কাহিনী, কৃষ্ণর কাহিনী কিন্তু আমি ধারণ করছি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। একজন লেখাপড়া মানুষ কিন্তু বর্তমান যুগের হলো সে হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে। ফলে আমাদের কথাগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, যারা ফেলে দেয় তারাই মরে। তো সেই দিক থেকে বর্তমান সরকারকে আমরা যেটা বলবো, অ্যাক্টিং ইজ গুড বাট ওভার অ্যাক্টিং ইজ ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। কোনো অবস্থাতে যেন কারো প্ররোচনায় পড়ে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেন ওভার অ্যাক্টিং না করে। এটা তাদের অনেক ভালো কাজগুলোর মধ্যে মানে যাকে বলা হয় এগুলোর মধ্যে অনেকটা বিষ, যাকে বলে সর্ববিষ ছড়িয়ে দেবে, তাদের সব ভালো কাজগুলো নষ্ট করবে। অনেক ওভার কাজ। আমাদের সেই রানা প্লাজার ঘটনাতে রেশমার যে নাটক, সেই রেশমার নাটক কিন্তু আমাদের মানে আওয়ামী লীগের এই যে রানা প্লাজায় তারা এত কিছু করেছে, সব জিনিসগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে সেই রেশমার কাহিনী। ফলে এই সময়টিতে আমরা যেমন দেখলাম এই সরকার হঠাৎ করে ক্ষমতায় এসে খাল কাটা, এই যে খাল কাটা মানে এটা একটা পুরনো ধ্যান ধারণা। এখন আপনি পানির যে লেভেল নেমে গেছে, আপনি 40 ফিট মানে মানে গভীরতায় গেলেও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। আপনি এখন কোথায় খাল কাটবেন বলেন তো? আপনি বাংলাদেশের যে জমি, যে খাল কাটার মধ্যে কোনো জমি আছে? যে নর্দমাগুলো আছে, নর্দমাগুলো বড় জোর পরিষ্কার করা যেতে পারে, নর্দমাগুলো পরিষ্কার করা যেতে পারে, কিন্তু খাল কাটা এখন আর কোনো যাকে বলে এটা না। আর যেটা এত ল্যান্ড পাবে কোথায়? মানে 20,000 কিলোমিটার। আপনার জিয়াউর রহমান সাহেব খাল কাটায় যে টাকা খরচ করেছেন বা যে কাছে একটা খাল আছে অবশিষ্ট আছে, এখন কোনো জায়গাতে নাই। এখন এরা বলতেছে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। এই জিয়াউর রহমান করেছেন, এটা একটা আবেগ। আর এই খাল কাটার জন্য তারা কি করতেছে, অনেক এমপি শুরু করে দিয়েছে, একটা ভেগো ভাড়া করে নিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে সেই দিয়ে আবার ফেসবুকে দিয়ে দিচ্ছে। এবং এই কাজে ওই যে এমপি তো নিজের পকেটের পয়সা দিয়ে করেনি, উপজেলার টিআর কাবিখা এগুলো দিয়ে একটা ভেগো ভাড়া করে এই কিছু কাজকর্ম করছে। এই ঢং করতে করতে দেখবেন যে পুরোটা প্রশাসন দেউলিয়া হয়ে যাবে। এখন আপনি ফ্যামিলি কার্ড আপনি 50 লক্ষ লোকরে যদি 2,000 টাকা করে দেন, আপনি বলেন তো কত টাকা যাবে মাসে? কোথায় টাকা পাবেন? 2,500 টাকা করে দেন। 2,500 টাকা করে যদি আপনি দেন 50 লাখ লোকে, কত টাকা আসে আপনার মাসে? বছরে কত টাকা আসে? হোয়ার ইউ উইল গেট দ্য মানি? টাকা ছাপানো ছাড়াই টাকা আপনি কোত্থেকে দেবেন? আপনার রেভিনিউ নাই, আপনার 23 লক্ষ কোটি টাকা আপনার ঋণের বোঝা আপনার মাথার উপরে, আপনার ইনকাম ট্যাক্স হচ্ছে না, সব জায়গা থেকে আপনার ত্রাহি অবস্থা। তো সেখানে আপনি ফ্যামিলি কার্ড দেবেন, যেখানে আপনি কর্মসংস্থান করবেন, কর্মসৃজন করবেন, সেখানে আপনি আরও মানুষকে বিমুখ করে ফেলছেন। তো এই জিনিসগুলো হয় কি শুনতে ভালো শোনায়, দিস ইজ ফ্যামিলি কার্ড, দিস ইজ খাল কাটা, বাট দিস নট দ্য গুড থিং। ফলে নির্বাচনের সময় যে কথাগুলো বলেছেন ভালো কথা, কিন্তু এখন সেই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে করতে হবে, বলতে হবে। এখন আমাদের এই গল্প কয়েকদিনে যা কিছু দেখতেছি, আমার কাছে একটা কথাও বা একটা কাজও আমার কাছে মনে হচ্ছে না। যে আমাদের লাভ দেওয়া মন্ত্রী এহসানুল হক মিলন বিশাল একটা লাভ দিলেন, লাভ দিয়ে সে কী করলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তশিষ্ট জিনিস। আরে বাবা, গাঁজা কি আজকে নাকি? সম্রাট আকবর গাঁজা খাইতেন। গাঁজা তো আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না। আফিম এবং গাঁজা এবং পতিতাবৃত্তি, পৃথিবী যেদিন তৈরি হয়েছে সেই দিন থেকে এই জিনিস প্রথম পেশা পতিতাবৃত্তি। এটা রেগানের একটা কথা আছে, এটা শুনেন। রেগান একটা সুন্দর কথা বলছিল, পৃথিবীর দ্বিতীয় পেশার সঙ্গে প্রথম পেশার একটা মিল আছে। আচ্ছা, দ্বিতীয় পেশা হচ্ছে রাজনীতি, আর প্রথম পেশা হচ্ছে পতিতাবৃত্তি। মানে সে বলছে যে রাজনীতিবিদরা এক ধরনের পতিতা। হ্যাঁ, প্রথম পেশার সাথে দ্বিতীয় পেশার একটা মিল আছে। আচ্ছা, কত সুন্দর কথা। দেখেন, আমি একটা জিনিস বলি, আমাদের পাক ভারত উপমহাদেশে নয়, সারা দুনিয়াতে যদি আপনি 5 গ্রেটেস্ট এম্পারার ইন অল টাইম, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যদি বলেন যে 5 জন সর্বকালের সেরা সম্রাট, তার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য, ভারতের মৌর্য ডাইনেস্টির প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের সে বাবা না, হ্যাঁ অশোকের বাবা, অশোকের দাদা। তো অশোকের দাদা চন্দ্রগুপ্ত মৌর্য, তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। তো এই চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত,
আপনি অবাক হয়ে যাবেন যে এখন ভারতের আয়তন হলো 35 লাখ বর্গ কিলোমিটার, আর চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ক্ষমতার আয়তন ছিল 55 লক্ষ বর্গ কিলোমিটার। আপনি বুঝেন, প্রায় দ্বিগুণ ভারত। তো এত বড় সম্রাট মানে তিনি তো আমাদের তারেক রহমানের মতো না। আমাদের মানে তারেক রহমান সাহেবের মতো আরও 55টা 55 রাষ্ট্রের মালিক ছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য। তার প্রধানমন্ত্রী, তার একটা মিনিস্ট্রি ছিল গণিকা মন্ত্রণালয়, বেশ্যাদেরকে নিয়ে তিনি এটা মন্ত্রণালয় করেছেন। বিকজ ওই সময় রাষ্ট্রীয় যে রেভিনিউ, একটা বিশাল রেভিনিউ আসতো এই বেশ্যাদের কাছ থেকে, এবং এইটা বইতে লেখা আছে। এবং সেই দেখেন বেশ্যাদের আবার প্রতিনিধি, যে মন্ত্রীর পদমর্যাদায় বেশ্যাদের প্রতিনিধি ওই মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে পারত। তা আপনি বুঝেন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য ইউ মাস্ট বি প্র্যাকটিক্যাল। এই মুহূর্তে আপনি এখানে আবেগ বা সেন্টিমেন্টে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। ইভেন আল্লাহ রাসূল যে মদ পান বন্ধ করেছেন, এটাও কিন্তু সরাসরি করেননি। তিনি আস্তে 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 ধীরে 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 বলছেন যে মদ খেয়ে নামাজে আসা যাবে না, তারপরে বলছে মদ ঘরে খেতে হবে, বাইরে খাওয়া যাবে না। পরে একটা সময় এসে বলছে মদ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এই সমস্ত ড্যাগডুগ যা আছে সব তোমরা ভেঙে ফেলো। এখন এই যে বাংলাদেশে এসে এই যে পোলাপান গত 17 মাসে ভাইস চ্যান্সেলরের কান মলে দিয়েছে, যে ছেলেরা রাত দিন ঘর থেকে বের হয়ে গাঁজা খাওয়া থেকে শুরু করে সব কিছু করেছে। একটা দোকানে গিয়ে যে ছেলে নবম 10ম শ্রেণীতে পড়ে মপ করে কোটি টাকার মালিক হয়ে গেছে, মার্সিডিজ গাড়ি কিনে ফেলেছে। এখন হঠাৎ করে এসে যদি আপনি 24 ঘন্টার মধ্যে তাকে আবার বলুন তুমি ক্লাসে ফিরে যাও, এটা হবে না, এটা হবে না। বিকজ ওর হাতে টাকা এসে গেছে, ক্ষমতা এসে গেছে, ও অনেক পাওয়ারফুল, অনেক মন্ত্রী। এই যে অনেক মন্ত্রীকে সে অপমান করেছে। সচিব নিয়োগ দিয়েছে, তারা কি সচিব নিয়োগ দিয়েছে কেন? আওয়ামী লীগের মন্ত্রীদেরকে লাথি মারেনি, সিএসির গলায় জুতা মারেনি, গালে থাপ্পড় দেয়নি। তো যেই লোক গালে থাপ্পড় দিয়েছে, আজকে সেই লোকটাকে রাতারাতি একজন ডিসি মাসুদ গিয়ে তাকে মারবে, এটার ইফেক্ট এখানে থেমে থাকবে না। সে ক্লাসে ফিরে যাবে, এটা সম্ভব কি? এটা যাবে, অবশ্যই যাবে, বাট এটার জন্য সময় নিতে হবে, সময় লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে লাভ দিয়ে শিকল পার হওয়ার মতো ঘটনা।